অ্যাকশন। আচ্ছা, আমি জাস্ট টেস্ট পারপাসে দেখবো ভিডিওটা কিরকম আর কি। আমি আসতেছি এখন সামনে। লেটস সি। টাকা কি সত্যি সুখ আনে? আজকে আজকের পৃথিবীতে আমরা প্রায় সবাই একটা জিনিস বিশ্বাস করি, যদি টাকা থাকে তাহলে জীবন সহজ হবে আর আমি সুখী হব। এই ধারণাটা একদম ছোট্টবেলা থেকে আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আধুনিক বিজ্ঞান, বিশেষ করে মনোবিজ্ঞান ও অর্থনীতির গবেষণা এই ধারণাটাকে পুরোপুরি পুরোপুরি সমর্থন করে না। এটি বিখ্যাত গবেষণা করেছেন ড্যানিয়েল কাহেনম্যান এবং অঙ্গাস ডেটন। তারা দেখেছেন মানুষের দৈনন্দিন সুখ বা ইমোশনাল ওয়েলবিং একটি নির্দিষ্ট আয়ের পরে আর খুব বেশি বাড়ে না। মানে কি? মানে হলো, প্রথমে যখন মানুষের বেসিক চাহিদা পূরণ হয়, যেমন খাবার, বাসস্থান, নিরাপত্তা, তখন সুখটা বাড়তে থাকে বা বাড়ে। কিন্তু এরপর আয় বাড়লেও সুখ একই হারে বাড়ে না। এর একটি বড় কারণ হলো হেডোনিক অ্যাডাপ্টেশন। এর ধারণার মানে খুব সহজ এর ধারণার মানে খুবই সহজ। মানুষ যে কোনো ভালো বা খারাপ পরিস্থিতির মানুষ যে কোনো ভালো বা খারাপ পরিস্থিতির সাথে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। ধরো ধরুন আপনি একটা নতুন ফোন কিনলে প্রথমে অনেক খুশি হবে, কিন্তু কিছুদিন পর সেটা আর বিশেষ কিছু মনে হবে না। ঠিক একইভাবে টাকা, গাড়ি, বাড়ি সবকিছুর ক্ষেত্রেই একই ঘটনা ঘটে। আরেকটা গুরু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল কম্পারিজন। মানুষ নিজের জীবন অন্যের সাথে তুলনা করে। তাই একজন ধনী মানুষও যখন তার থেকে আরো কা তাই একজন ধনী মানুষও যখন তার থেকে আরো ধনী কাউকে দেখে, তখন তার মধ্যে অসন্তুষ্টি তৈরি হয়। এজন্যই অনেক ধনী মানুষ মানসিকভাবে চাপ, একাকিত্ব বা হতাশা অনুভব করে। গবেষণায় বলে গবেষণা বলছে দীর্ঘমেয়াদী সুখ আসে অন্য জায়গা থেকে, যেমন ভালো সম্পর্ক, জীবনের উদ্দেশ্য এবং মানসিক শান্তি। টাকা অবশ্যই দরকার, কিন্তু এটা সুখের চূড়ান্ত উৎস না। শেষ কথা হলো টাক শেষ কথা হলো টাকা তোমাকে জীবন চালাতে সাহায্য করে, কিন্তু জীবনকে অর্থপূর্ণ করে না। কাটো, ভিডিও কাটো, শেষ। একটা স্টেপ শেষ। মানুষ কেন দুঃখ ভুলতে ভুল পথে যায়? চলুন এই ভিডিওতে আমরা ডিসকাস করব কেন মানুষ মানুষ দুঃখ হলে ভুল পথে চলে যায়। মানুষ যখন কষ্টে থাকে তখন সে সবচেয়ে বেশি একটা জিনিস চায়। কি সেটা? কিছুক্ষণের জন্য হলেও এ ব্যথা যেন বন্ধ হয়ে যায়। এই জায়গা থেকে অনেক মানুষ ভুল পথে যায়, যেমন অ্যালকোহল বা হুইস্কি। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় সেলফ মেডিকেশন হাইপোথেসিস। এর মানে হলো মানুষ নিজের মানসিক কষ্ট কমানোর জন্য কিছু টেম্পোরারি উপায় ব্যবহার করে। গবেষণায় দেখা গেছে অ্যালকোহল শরীরের কিছু কেমিক্যাল সিস্টেম, যেমন বিশেষ করে জিএবিএ বা গ্যাবা এবং ডোপামিন কে প্রভাবিত করে। ফলে সাময়িক অ্যাংজাইটি কমে যায় এবং মানুষ রিল্যাক্সড অনুভব করে। কিন্তু এটা শুধুই টেম্পোরারি। ক্লিনিক্যাল রিসার্চ বলছে অ্যালকোহল আসলে সমস্যার মূল কারণ দূর করে না, বরং এটা সমস্যাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে। আর এই জায়গাতেই সবচেয়ে বড় বিপদ। কারণ যখন এর প্রভাব যখন এর প্রভাব শেষ হয়, তখন অনেক সময় মানসিক চাপ আরো বেশি অনুভূত হয়। এটাকে বলা হয় রিবাউন্ড অ্যাংজাইটি এফেক্ট। মানে তুমি যেটা মানে তুমি যেটা থেকে পালাতে চেয়েছিলে সেটা আবার ফিরে আসে আরো শক্তভাবে। আরেকটা বড় সমস্যা হলো ডিপেন্ডেন্সি। যখন কেউ বারবার একই জিনিস ব্যবহার করে স্ট্রেস কমানোর জন্য, তখন ব্রেন সেটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। সাইকোলজি বলে এটা অ্যাডিকশনের প্রথম ধাপ হতে পারে। কিন্তু গবেষণা আমাদের আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলে। দীর্ঘমেয়াদে ভালো কোপিং মেকানিজম হলো কথা বলা, বেশি বেশি কথা বলতে হবে, ইমোশনাল সাপোর্ট নেওয়া, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং থেরাপি। মানুষ সমস্যার থেকে পালিয়ে না গিয়ে যখন সেটার মুখোমুখি হয়, তখনই আসল হিলিং শুরু হয়। তাই বল, হুইস্কি কিছু সময়ের জন্য ব্যথা ভুলে দিতে পারে, কিন্তু ব্যথা মুছে দিতে পারে না। তার জন্য দরকার প্রপার মেডিটেশন, কারোর সাথে কথা বলা। আজ ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী সেগমেন্টে। আসসালামু আলাইকুম।
উইমেন ভ্যালিডেশন অ্যাটেনশনের পেছনের মনস্তত্ত্ব। মানুষ সামাজিক প্রাণী, আমরা সবাই চাই কেউ আমাদের নোটিস করুক, গুরুত্ব দিক, অ্যাপ্রিসিয়েট করুক। কিন্তু আধুনিক যুগে এই চাহিদাটা অনেক বেশি জটিল হয়ে গেছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পর থেকে। গবেষণায় দেখা গেছে যখন মানুষ লাইকস, কমেন্টস বা অ্যাটেনশন পায় তখন ব্রেইনের রিওয়ার্ড সিস্টেম অ্যাক্টিভেট হয়। এই সিস্টেম একইভাবে কাজ করে যেভাবে খাবার, টাকা বা অন্য পুরস্কার কাজ করে। কিন্তু সমস্যা হলো এই সিস্টেম খুব দ্রুত হ্যাবিচুয়েট হয়ে যায়। মানে যত বেশি অ্যাটেনশন পাওয়া যায় ব্রেন তত বেশি সেটা একসেপ্ট করতে শুরু করে। আর যখন এই অ্যাটেনশন কমে যায় তখন ইনসিকিউরিটি তৈরি হয়। এটাকে বলা হয় সোশ্যাল কম্প্যারিজন থিওরি। মানুষ সবসময় নিজের জীবনকে অন্যদের হাইলাইটেড রিলের সাথে কম্পেয়ার করে, ফলে নিজের বাস্তব জীবনকে ছোট মনে হতে শুরু করে। আর এটা গুরুত্বপূর্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যাদের যাদের সেলফ স্টিম পুরোপুরি বাইরের ফিডব্যাকের উপর নির্ভর করে তারা ইমোশনাল তারা ইমোশনাল ইনস্ট্যাবিলিটি তারা ইমোশনাল ইনস্ট্যাবিলিটি বেশি অনুভব করে। গবেষণা বলে স্টেবল সেলফ ওয়ার্থ আসে ভেতর থেকে, যেমন স্কিল ডেভেলপমেন্ট হতে পারে, পার্সোনাল গ্রোথ, মিনিংফুল অ্যাচিভমেন্ট থেকে হতে পারে। এগুলো যখন ভিত্তি হয়, খুবই শক্তপোক্ত হয়, তখন বাইরের অপিনিয়ন খুবই কম ইম্প্যাক্ট করে। মানে বাইরের কোনো অপিনিয়ন আপনার মতো অত বেশি পরিমাণ ইম্প্যাক্ট করবে না। তাই আসল প্রশ্ন হলো আপনি কি নিজের জন্য বাঁচছেন নাকি অন্যের রিয়াকশনের জন্য? আজকে ভিডিও এই পর্যন্তই। কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। মডার্ন ট্র্যাপ, ওয়েলথ, প্লেজার, ভ্যালিডেশনের ফাঁদ। আজকের পৃথিবীতে আমরা সবাই মনে করি আমরা স্বাধীন, কিন্তু মনোবিজ্ঞান বলে আমাদের ডিসিশন অনেক সময় তিনটা শক্তির দ্বারা পরিচালিত হয়। নাম্বার ওয়ান, ওয়েলথ মানে টাকা, স্টেটাস। নাম্বার দুই, প্লেজার, তাৎক্ষণিক আনন্দ। নাম্বার থ্রি, নাম্বার তিন, তিন বলছি মানে বাংলাতে বলছি, থ্রি, ভ্যালিডেশন, অন্যের অ্যাপ্রুভাল। এই তিনটা জিনিসই ব্রেইনের ডোপামিন সিস্টেমকে অ্যাক্টিভেট করে। কিন্তু নিউরোসায়েন্সের একটা গুরুত্বপূর্ণ সত্য হলো ডোপামিন আসলে হ্যাপিনেস না, এটা কোনো ওয়ান্টিং কেমিক্যাল, মানে কিছু পাওয়ার ইচ্ছা তৈরি করে। এই কারণে মানুষ একটা জিনিস এই কারণে মানুষ একটা জিনিস পেলে খুব দ্রুত নতুন কিছু চাইতে শুরু করে। এটাকে বলা হয় ডোপামিন লুপ। ইকোনমিক্সেও একই ধরনের ধারণা আছে। মানুষ স্যাটিসফ্যাকশনের সাথে খুব দ্রুত অভ্যস্ত হয়ে যায়, ফলে চাওয়া পাওয়া কখনোই শেষ হয় না। এই সাইকেলটাই মানুষকে মেন্টালি ট্র্যাপড রাখে। অনেক স্লো যাচ্ছে, সমস্যা নেই। গবেষণায় বলা হয়েছে দীর্ঘমেয়াদী সুখ আসে কি কি কারণে, যেমন মিনিংফুল রিলেশনশিপস, যে রিলেশনশিপে আসলেও দাম আছে, ভ্যালু আছে। পারপাস, আমি কি করতে চাই, আমার পারপাসটা কি। 3 নম্বর, ইমোশনাল স্ট্যাবিলিটি, না যে বেশি জিনিস পাওয়ার মাধ্যমে। তাই বাস্তব স্বাধীনতা হলো সবকিছু পাওয়া না, বরং নিজের ইচ্ছার দাস না হওয়া। লাস্ট এটাই বলতে চাই, আপনি যত বেশি চেস করবেন তত বেশি এমটি এমটি লাগবে। আর আপনি যত বেশি বুঝবেন আর আপনি যত নিজেকে বুঝবেন তত বেশি শান্ত হবেন। আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। তখন তুমি ওইটা চাপ দেবে, আমার কিছু কথা, ভূমিকা আছে, ভূমিকা। আজকে শিখবো কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ যেগুলো আমাদেরকে আরো বেশি অ্যাডভান্স করবে। চলুন শেখা যাক নতুন কিছু ইংরেজি শব্দ। সচেতনতা মানে অ্যাওয়ারনেস, আত্মনিয়ন্ত্রণ, সেলফ ডিসিপ্লিন, টাল বাহানা, হেজিটেশন, অভ্যস্ততা, অ্যাডাপ্টেশন, মানসিক চাপ, সাইকোলজিক্যাল স্ট্রেস, হতাশা, ফ্রাস্ট্রেশন। একটু তাড়াতে যেতেছে, একটু নিচে নামো তো, নিচে নামো তো, নিচে নামো, নিচে 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 নামো, নিচে নামো, হ্যাঁ একটু নিচে নামো, নিচে নামো, ঠিক আছে। হতাশা, আর একটু 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 আর ভালো করে নামা নামা, স্পিড কমান, স্পিড কমান, স্পিড কমান লাগবে, স্পিড কমান লাগবে না, স্পিড কমান লাগবে না, এটা ঠিক আছে, স্পিড কমান লাগবে না, জাস্ট উপরে হলে হবে। আরে না, এত এত স্লো দিলে তো আমার হবে না, এটা এটার জন্য ঠিক আছে, বাট ঠিক ছিল, জাস্ট আমি বলছি উঁচা উপরে উঠলেই হতো। কৌশল, স্ট্র্যাটেজি, অভ্যেস গঠন, হ্যাবিট ফরমেশন,
উৎপাদনশীলতা জাস্ট উঠায় দে, মানে চলে যাচ্ছে বলতে, মানে উঠায় দে, আরো উপরে, হ্যাঁ, আই মিন স্ক্রিপ্টটা উপরে উঠে দে, আরো, হ্যাঁ, ঠিক আছে। মানসিক চাপ, সাইকোলজিক্যাল স্ট্রেস, হতাশা, ফ্রাস্ট্রেশন, সিদ্ধান্তহীনতা, ইনডেসিস ইনডিসিসি ডিসিস ডিসাইসিভনেস, বাপরে ইংলিশে অনেক ভালো তো সে। সিদ্ধান্তহীনতা, ইনডিসাইসিভনেস, লক্ষ্য, অবজেক্টিভ, কৌশল, স্ট্র্যাটেজি, অভ্যেস গঠন, হ্যাবিট ফরমেশন, উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি, সময় ব্যবস্থাপনা, টাইম ম্যানেজমেন্ট, আত্ম উন্নয়ন, সেলফ ইমপ্রুভমেন্ট, মানসিক ক্লান্তি, মেন্টাল ফ্যাটিক, প্রতিফলন, রিফ্লেকশন, উপলব্ধি, রিয়েলাইজেশন, বিভ্রান্তি, কনফিউশন, স্থিরতা, স্ট্যাবিলিটি, প্রতিশ্রুতি, কমিটমেন্ট, ধৈর্য মানে পেশেন্স। নিচে শেষ হয় নাই, হ্যাঁ, নিচে না, এই যে ছেড়ে দাও, স্ক্রিপ্ট বন্ধ করে দাও, হ্যাঁ, ভিডিও বন্ধ করে দাও, হ্যাঁ, ভূমিকাতে স্ক্রিপ্ট নাই তো, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে শিখবো নতুন কিছু শব্দ যেগুলো আমরা দৈনন্দিন টেনশন, রাগ, ক্ষোভ, ইমোশনগুলোকে আমরা ব্যবহার করে থাকি। টেনশন মানে স্ট্রেস, দুশ্চিন্তা, ওয়ারি, বিরক্তি, অ্যানোয়েন্স, লজ্জা, এম্বারেসমেন্ট। তাড়াতাড়ি যাচ্ছে, একটু নিচে নামা, হ্যাঁ। লজ্জা, এম্বারেসমেন্ট, রাগ, অ্যাঙ্গার, অভিমান, হার্ট ফিলিংস, আফসোস, রিগ্রেট, সন্দেহ, ডাউট, বিশ্বাস, ট্রাস্ট, অবহেলা, নেগলেক্ট, চেষ্টা, এফোর্ট, ব্যর্থতা, ফেলিয়ার, সফলতা, সাকসেস, সাহস, কারেজ, ভয়, ফিয়ার, শান্তি, পিস, অস্থিরতা, রেস্টলেসনেস, ক্লান্তি, ফ্যাটিক বা টায়ার্ডনেস, উত্তেজনা, এক্সাইটমেন্ট, পরিবর্তন, চেঞ্জ। আজকে আমরা শিখবো ইংরেজি। আসসালামু আলাইকুম। আজকে শিখবো ইংরেজির ঘরের যে ইংরেজি বেসিক শব্দগুলো থাকে আমরা সেগুলো আজকে আলোচনা করবো। আপনাকে বাংলাতে ইংরেজি শেখাবো ইনশাআল্লাহ। ঘর গোছানো, টাইডি আপ, ঝগড়া, আর্গুমেন্ট, কথা বন্ধ, সাইলেন্স, দেরি হওয়া, বি লেট, ভুল করা, মেক আ মিস্টেক, মাফ চাওয়া, অ্যাপোলোজাইজ। স্ক্রিপ্ট ছেড়ে দাও, স্ক্রিপ্ট। সাহায্য চাওয়া, আস্ক ফর হেল্প, খেয়াল রাখা, টেক কেয়ার, দেখাশোনা, লুক আফটার, গোপন রাখা, কিপ সিক্রেট, আশা করা, হোপ, বুঝে ফেলা, রিয়েলাইজ, মেনে নেয়া, অ্যাকসেপ্ট, ছেড়ে দেয়া, লেট গো, হারিয়ে যাওয়া, গেট লস্ট, খুঁজে পাওয়া, ফাইন্ড আউট, অপেক্ষা করা, ওয়েট, চিন্তা করা, থিঙ্ক বা কনসিডার, চেষ্টা চালানো, কিপ ট্রাইং, মন খারাপ, ফিল আপসেট। ছেড়ে দাও, কেটে দাও। আজকে শিখবো হোম বা খাবার। নতুন নতুন ইংরেজি শব্দ শেখা যাক, দেখা যাক আমরা কি শিখতে পারি। রান্না, কুক, ভাজা, ফ্রাই, সিদ্ধ, বয়েল, পোড়া, বার্ন্ট, মশলা, স্পাইস, ঝাল, স্পাইসি, মিষ্টি, সুইট, টক, সাওয়ার, নোনতা, সল্টি। এই অনেক চলে যাচ্ছে, একটু নামাও স্ক্রিপ্ট। আগে পজ করবা টাচ দিয়ে, তারপরে নামাবা, হ্যাঁ, এবার ছাড়ো। তেল, অয়েল, চুলা, স্টোভ, হাঁড়ি, পট, কড়াই, প্যান, চামচ, স্পুন, বাটি, বোল, খাবার, মিল, খেতে বসা, সিট টু ইট, খাওয়া শেষ, ফিনিশ ইটিং, ক্ষুধা, হাঙ্গার, তৃষ্ণা, থার্স্ট। এছাড়াও এর সাথে আমরা একটু বেসিক এর সাথে অ্যাড করবো স্কুলের স্টাডি এভরিওয়্যার, এভরিডে ওয়ার্ডস গুলো, পড়া। তাহলে কাটো স্ক্রিপ্টটা খাটো, একটা আমি একসাথে করে ফেলতেছিলাম, সেটা চলে গেছে, হ্যাঁ। স্কুলে বা স্টাডি এভরিডে ওয়ার্ডস গুলো আমরা কি হতে পারে আজকে শিখবো ইনশাআল্লাহ। পড়া, স্টাডি, লেখা, রাইট, শোনা, লিসন, মুখস্থ, মেমোরাইজ, ভুলে যাওয়া, ফরগেট, মনে রাখা, রিমেম্বার, বোঝা, আন্ডারস্ট্যান্ড, প্রশ্ন, কোয়েশ্চেন, উত্তর, অ্যান্সার, পরীক্ষা, এক্সাম, নম্বর, মার্কস, ক্লাস ফাঁকি, স্কিপ ক্লাস, দেরিতে আসা, লেট অ্যাটেন্ডেন্স, হোমওয়ার্ক, টিচার, ছাত্র, স্টুডেন্ট,
নোট নোটস, বই বুক, লাইব্রেরি লাইব্রেরি, ফলাফল রেজাল্ট। খুবই কমন শব্দ দিয়ে দিচ্ছে জিপিটি এটা। কাটো কাটো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওভার থিঙ্কিং সবকিছু বেশি ভাবা কেন হয়? মানুষের সবচেয়ে বড় মেন্টাল সমস্যাগুলোর একটি হলো ওভার থিঙ্কিং। তুমি হয়তো কাউকে মেসেজ পাঠালে, আসে রিপ্লাই দিল না, তখন তোমার মাথায় হাজারটা চিন্তা আসে। সে কি আমাকে ইগনোর করছে? আমি কি কিছু ভুল বলেছি? সাইকোলজি বলে এটা ব্রেইনের আনসার্টেন, এটা ব্রেইনের আনসার্টেন আনসার্টেনটি, এটা ব্রেইনের আনসার্টেনটি, এটা ব্রেইনের এটা ব্রেইনের আনসার্ট একটু ইয়া করতে স্ক্রিপ্ট একটু আনসার্টেনিটি। আচ্ছা আচ্ছা, একটু উপরে উঠাও তো স্ক্রিপ্টটা। আনসার্টেনিটি এটা উপরে উঠাও। সাইকোলজি বলে এটা ব্রেইনের আর্ন, এটা উঠাও, ওটা চলে গেছে, এটা উপরে উঠাও। হ্যাঁ, এটা উপরে উঠাও। হ্যাঁ, এটা উপরে উঠাও। হ্যাঁ, ছেড়ে দেবে। সাইকোলজি বলে এটা ব্রেইনের আনসার্টেনিটি রেসপন্স। যখন আমরা কোনো সিচুয়েশন ক্লিয়ার বুঝতে পারি না, ব্রেইন নিজে নিজে গল্প বানায়। গবেষণায় দেখা গেছে ওভার থিঙ্কিং করলে স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যায়। কিন্তু বাস্তব সত্য হলো আমরা যেটা ভাবি তার অনেক অংশই সত্যি না। হুম হুম হুম, কেটে দাও শেষ। তুমি কেন ক্লিনজি বা ডিস্ট্যান্ট? সাইকোলজি বলে মানুষের রিলেশনশিপ বিহেভিয়ার চাইল্ডহুড থেকে তৈরি হয়। সরি, হ্যাঁ, ডুপ্লিকেট আল্লাহ আল্লাহ চলে গেছে। হ্যাঁ, সাইকোলজি বলে মানুষের রিলেশনশিপ সাইকোলজি বলে মানুষের রিলেশনশিপ বিহেভিয়ার চাইল্ডহুড থেকে তৈরি হয়। তিনটা অ্যাটাচমেন্ট স্টাইল আছে: সিকিউর, অ্যানজিয়াস, অ্যাভয়েডেন্ট। অ্যানশিয়াস অ্যানশিয়াস মানুষ সবসময় ভয় পায় হারিয়ে যাবে। অ্যাভয়েডেন্ট মানুষ দূরে সরে যায়। এটা ব্যাড বিহেভিয়ার না, এটা লার্নড প্যাটার্ন। কিন্তু সেলফ অ্যাওয়ারনেস দিয়ে এটা চেঞ্জ করা সম্ভব। কিন্তু সেলফ অ্যাওয়ারনেস দিয়ে এটা চেঞ্জ করা সম্ভব। কাটো, রিলস তো ছোট ছোট। টক্সিক লাভ, ভালোবাসা নাকি আসক্তি? সব রিলেশনশিপ ভালোবাসা না, কিন্তু রিলেশনশিপ অ্যাডিকশনের মতো হয়। তুমি কষ্ট পাচ্ছ, তবুও ছাড়তে পারছো না। সাইকোলজি বলে এটা ইমোশনাল ডিপেন্ডেন্সি। হুম, টক্সিক লাভ ভালোবাসা নাকি আসক্তি? সব রিলেশনশিপ ভালোবাসা না, কিছু রিলেশনশিপ অ্যাডিকশনের মতো হয়। তুমি কষ্ট পাচ্ছ, তবুও ছাড়তে পারছো না। সাইকোলজি বলে এটা ইমোশনাল ডিপেন্ডেন্সি। ব্রেইন ডোপামিন রিলিজের সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে ফেলে। হুম, রিল শেষ। 4 নম্বর রিলস, সাইলেন্ট ট্রিটমেন্ট। কেউ কথা না বলে কেন কষ্ট লাগে? কেউ হঠাৎ কেউ হঠাৎ কথা বন্ধ করলে আমরা প্যানিক করি, কারণ ব্রেন সাইলেন্সকে রিজেকশন হিসেবে নেয়। এটা এটাকে বলা হয় সোশ্যাল পেইন রেসপন্স। ব্রেন ফিজিক্যাল পেইন আর ইমোশনাল পেইন একইভাবে প্রসেস করে। সেলফ রেসপেক্ট, সবাইকে 5 নম্বর রিলস, সেলফ রেসপেক্ট। সবাইকে খুশি করতে গিয়ে তুমি নিজেকে হারাচ্ছ। অনেক মানুষ সবসময় অন্যদের খুশি রাখতে চায়, এটাকে বলা হয় পিপল প্লিজিং বিহেভিয়ার। সাইকোলজি বলে এটা লো সেলফ ওয়ার্থ থেকে আসে। যখন তুমি নিজের ভ্যালু বুঝবে, তখন ওই হ্যাবিট কমে যাবে। 6 নম্বর রিলস, ট্রাস্ট ইস্যুস। না, একইভাবে আমি পরে কেটে নিব, সমস্যা নেই। 6 নম্বর রিলস, ট্রাস্ট ইস্যুস। তুমি কাউকে বিশ্বাস করতে ভয় পাও কেন? ট্রাস্ট ইস্যু সাধারণত পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আসে। কেউ একবার হার্ট করলে ব্রেন ফিউচারে সবাইকে ডাউট করে। এটাকে বলা হয় ইমোশনাল কন্ডিশনিং। কিন্তু সব মানুষ কিন্তু এক না। হ্যাঁ, চলতে থাক, সমস্যা নেই, চলতে থাকো। 7 নম্বর রিলস, ইমোশনাল পেন। সবচেয়ে কঠিন কষ্ট কোনটা? সবচেয়ে কঠিন সবচেয়ে কঠিন কষ্ট হলো যেটা তুমি কাউকে বলতে পারো না। সাইকোলজিক্যাল ভাষায় বলা হয় সাপ্রেসড ইমোশন দীর্ঘমেয়াদী অ্যাংজাইটি বাড়ায়। তাই নিজের কথাগুলোকে আশেপাশে, ফ্যামিলি, পরিবার সবার সাথে বলে নিজের কষ্টকে লাঘব করতে হবে। 8 নম্বর রিলস, তুমি কি সত্যিই ভালোবাসো? লাভ মানে ফ্রিডম, অ্যাটাচমেন্ট মানে ফিয়ার। যেখানে ফিয়ার থাকে সেখানে লাভ হেলদি হয় না। তাই অবশ্যই লাভের ক্ষেত্রে, রিলেশনশিপের ক্ষেত্রে ফিয়ার থাকা যাবে না, কোনো ডাউট থাকা যাবে না। অবশ্যই থাকতে হবে একদম সলিড ক্লিয়ারেন্স। 9 নম্বর রিলস, সবাই খুশি, শুধু তুমি না। সোশ্যাল মিডিয়াতে সবাই হাইলাইটেড তাদের রিলস, বিভিন্ন রকমের কারিশমাটিক ভিডিও দেখায়,
কিন্তু বাস্তব জীবন ডিফারেন্ট। এটাকে বলা হয় কম্প্যারিজন বায়াস। আমরা কম্প্যারিজনে ভুগে আমরা নানান রকমের সিদ্ধান্ত নেই, সে ভালো আছে আমি ভালো নেই কেন, কেন ও এত ভালো কাজ করছে আমি কেন ভালো কাজ করছি না। তাই হ্যাপি থাকার জন্য কম্প্যারিজন থেকে দূরে থাকতে হবে। 10 নম্বর, শক্তিশালী মানুষ কারা? সাইকোলজি বলে স্ট্রং মানুষ তারা আরে চলে যাচ্ছে স্পিড চলে যাচ্ছে। সাইকোলজিক্যাল ভাষায় স্ট্রং মানুষ তারা সাইকোলজিক্যাল ভাষায় স্ট্রং মানুষ তার না যারা ইমোশন লুকায়। স্ট্রং মানুষ তারা যারা ইমোশন বুঝে হ্যান্ডেল করে। বিকজ ইমোশনের ক্ষেত্রে আমি যদি ইমোশনালি ভাবে কোনো অসুস্থতা বা কোনো প্রবলেমে ভুগি আমি যদি নাই শেয়ার করি, তাহলে আমার ভিতরে একটা আবদ্ধ চাপা কষ্ট সৃষ্টি হবে, আমি স্ট্রঙ্গার থেকে উইকার হয়ে যাব। তো ইমোশনকে আমাকে অবশ্যই মানুষের সাথে শেয়ার করা, আমার আশপাশে শেয়ার করা, সেটাকে নিয়ে কাজ করা, হ্যান্ডেল করা, আমাকে বুঝতে হবে, অন্যকে বুঝে দেবে না। হ্যাঁ, কাটো। এখানে স্ক্রিপ্ট নেই, স্ক্রিপ্ট এখানে না নাম। একজন ভয়েস আর্টিস্ট হিসেবে যদি আমি গুগল হতাম তাহলে জীবনটা কেমন হতো দেখা যাক। আমরা একটু চেষ্টা করি। মানুষ প্রথমেই লিখতো হাউ টু ফরগেট সামওয়ান। অ্যাজ এ ভয়েস আর্টিস্ট গুগল আমি সাথে সাথে ডিপ সিনেমাটিক ভয়েসে বলতাম মেমোরি ডিলিশন ইজ প্রোগ্রেস 99% কমপ্লিট ইরোর ফিলিং স্টিল এক্সিস্ট। আর কেউ কেউ লিখতো বেস্ট রোমান্টিক সং, আমি বলতাম ওয়ার্নিং দিস সং মে কজ ইমোশনাল ড্যামেজ। সবাই ভাবতো আমি স্মার্ট, কিন্তু আসলে আমি শুধু ইনফরমেশন না ইমোশন ডেলিভার করছি। একদিন হয়তো বা অন্য কেউ লিখলো ওয়াই লাইফ ইজ সো হার্ড কোয়েশ্চেন মার্ক, আমি সাইলেন্ট হয়ে গেলাম। দেখছি আমি ভয়েস আর্টিস্ট কারণ এই প্রশ্নের জন্য কোনো সেট রেজাল্ট নেই, শুধু এক্সপিরিয়েন্স লাগে, তাই না? সো ভয়েস আর্টিস্ট হিসেবে যদি গুগল হতাম তাহলে এই কাজটাই হতো। দ্যাটস 1 মিনিট ফর মাই সাইড। কাটো। আমি যদি একজন ভয়েস আর্টিস্ট হিসেবে একটা শপে যেতাম তখন কেমন হতো? আমি দোকানে গেলাম পানি কিনতে, বললাম ভাই ভাই 1 বোতল পানি দেন। দোকানদার বলল কত বড় বোতল? আমি হঠাৎ ভয়েস চেঞ্জ করে বললাম একটা এমন পানীয় যেটা আমার তৃষ্ণাকে ইতিহাস বানিয়ে দেয়। দোকানদার একদম চুপ, কারে আমি পানি দিচ্ছি। তারপর বলল ভাই 20 টাকার পানি শেষ। চলো আমি বললে তুমি থামাবা, আমি কিছু না বলে তুমি কিছু করো না। আমি আবার বললাম ঠিক আছে তাহলে 20 টাকার মধ্যে ইমোশনাল হাইড্রেশন দেন। লোকজন পিছনে তাকিয়ে আছে। একজন বলল এই লোকটা পানি কিনতে এসেছে নাকি নাটক করতে এসেছে। দ্যাটস ইট। পানি কিনতে গেলে আমার এই অবস্থা হবে অ্যাজ এ ভয়েস আর্টিস্ট। কাটো। অ্যাজ একজন একজন ইন্টারভিউ দিতে গিয়ে একজন ভয়েস আর্টিস্টের কি হয়? এইচআর প্রথমে জিজ্ঞেস করলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি উঠে দাঁড়ালাম, ডিপ সিনেমাটিক ভয়েসে বললাম গুড মর্নিং রেসপেক্টেড প্যানেল, আই এম নট জাস্ট এ ভয়েস, আই এম অ্যান এক্সপেরিয়েন্স। এইচআর চুপ। আমি কন্টিনিউ করলাম এভরি ওয়ার্ড আই স্পিক ক্যারিজ ইমোশন, পেইন এন্ড ট্রুথ। এইচআর ইন্টারাপ্ট করে বললো ভাই এক্সেল জানেন? আমি থেমে গেলাম, সফট ভয়েসে বললাম এক্সেল না, আমি লাইফের ফর্মুলা জানি। এইচআর তো বলতেছে হোয়াট দ্য হেল ইজ দিস গাই। এইটাই হবে ইন্টারভিউ বোর্ডে গেলে ভয়েস আর্টিস্টদের। হ্যাঁ কাটো। একটু একটু ওয়েট করো মা। ভয়েস আর্টিস্ট হিসেবে যদি আমি আমার প্রিয় মানুষ মানে আমার ওয়াইফকে যদি বলি, আমি তাকে বললাম কি আই লাভ ইউ। সে বললো প্রুভ করে দেখাও কিভাবে। আমি ডিপ ভয়েসে বললাম যেহেতু আমি এজ এ ভয়েস আর্টিস্ট আমার ওয়াইফকে কি বলবো, মাই লাভ ইজ নট এ সেন্টেন্স, ইট ইজ এ লাইফ টাইম ন্যারেশন। সে বললো ভাই নর্মাল করে বলো, এত ঘুরা প্যাচে বলার কিছু নাই। আমি আবার বললাম ঠিক আছে আমি তোমাকে ভালোবাসি। সে বলল এবার ঠিক আছে। একজন ভয়েস আর্টিস্ট হিসেবে কিন্তু তার ওয়াইফ আসলে হ্যাপি থাকারই কথা, তাই না? কারণ বিকজ সে তার প্রত্যেক ইমোশনকে প্রপারলি ডেলিভার্ড করতে জানে, বোর্ডিং না। থ্যাংক ইউ। ছাড়বা। ফ্যামিলিতে ড্রামা হলে ভয়েস আর্টিস্ট বাসায় কি হয় হতে পারে একটু দেখি। মা বলছে বাসায় নর্মালভাবে কথা বল। আমি বললাম ঠিক আছে মা। মা রান্নাঘরে। আমি বললাম মা আজকের খাবার শুধু খাবার না, এটি ইমোশন, এটা একটা ফ্যান্টাবুলাস থিং। মা চিৎকার করে বলল চুপ, ভাত খা। আমি আবার বললাম এই ভাত
আমার জীবনের শান্তি, এক অনবদ্য, এক অসাধারণ খাবার। মা বলছে যে আমি তোরে শান্তি দেখাবো, ভয়েস আর্টিস্ট হচ্ছে জীবনে কি কষ্টটা দিতেছিস আমারে। ভয়েস আর্টিস্ট হিসেবে বাসায় ড্রামাগুলো আমাদের অলওয়েজ ঘটে। কাটো। থামা 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 থামা, স্থির থামা। হ্যাঁ, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যখন আমাদের গল্প হয় অ্যাজ এ ভয়েস আর্টিস্ট আমাদের কেমন দিন যায় চলুন দেখা যায়। বন্ধুরা বলছে তুই নর্মাল কথা বলছ না কেন ভাই? আমি বললাম আমি নর্মাল বলি। হে ব্রো কি করছিস? এটা একটু একটু উঠাও, স্ক্রিপ্ট একটু উল্টাপাল্টা দিছে মানে মনে হয়। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বন্ধুরা বলতেছে তুই নর্মাল কথা বলতে পারোস না। আমি বললাম আমি তো নর্মালি কথা বলি। জিজ্ঞেস করতেছে হেই ব্রো কি করতেছোস? আমি তখন ডিপ ভয়েসে বললাম কারেন্টলি নেভিগেটিং থ্রু দ্য chaos অফ লাইফ। বন্ধু বলল ভাই শুধু বল তুই বাইরে আসিস কিনা নাকি কোথায়, এটা আমার জাস্ট বল, ভালো আসোস? আমি বললাম ইয়েস, ফিজিক্যালি প্রেজেন্ট, ইমোশনালি আনস্টেবল। ভয়েস আর্টিস্টদের ফ্রেন্ডরা কিন্তু প্রচুর বিপাকে পড়ে, তাই না? এক্স্যাক্টলি। শেয়ার দিস ভিডিও, ওয়াই ইউ আর ওয়েস্টিং ইওর টাইম। হ্যাঁ কাটো স্ক্রিপ্ট। হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠাচ্ছে একজন ভয়েস আর্টিস্ট, বন্ধু ভয়েস নোট পাঠালো, ভাই কি করছিস? আমি রিপ্লাই দিলাম 3 মিনিটের ভয়েস নোট, আই ওয়াক আপ টুডে অ্যান্ড রিয়েলাইজড লাইফ ইজ টেম্পোরারি। স্ক্রিপ্টটা থামাও তো। আমি উঠেছি, ঘুম থেকে উঠে প্রথমেই তোর জন্যে শুভকামনা জানালাম। তুই আমার বন্ধু, সকাল সকাল তোর দিন খুব ভালো যাক, তুই খুব ভালো থাকিস। সব কিছু মিলিয়ে বন্ধু রিপ্লাই দিল, ভাই আমি শুধু জিজ্ঞেস করছিলাম খেয়েছিস কিনা, কেমন আছে, কেমন যাচ্ছে তোর দিনকার। আমি আবার বললাম খাবার, সে আবার কি জিনিস? ইটস নট জাস্ট এ ফুড, ইট ইজ সার্ভাইভাল ইমোশন, এটা ছাড়া জীবন চলেই না। এ হচ্ছে আমাদের ভয়েস নোটস এর অবস্থা। কাটো। কি হয় রাস্তার মধ্যে যখন আমরা ভয়েস আর্টিস্টটা কথা বলি, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, লোকজন তাকাচ্ছে, আমি ভাবছিলাম দে আর ইমপ্রেসড বাই মাই ভয়েস। আসলে তারা ভাবছে এই লোকটা আসলে নর্মাল না, নর্মাল কথা বলতেও পারে না, গুনিয়ে গুনিয়ে ঘুচিয়ে ঘুচিয়ে কথা বলে। একজন বাচ্চা বললো মাই আঙ্কেল মুভিতে কাজ করে মনে হয়, তাই বলে এইভাবে কথা বলছে। বিকজ আমরা নর্মালি কথা বললেও যদি বলি এবার যাবেন, কি অবস্থা, রাস্তা দিয়ে ঠিকঠাক যাচ্ছে সবকিছু, একটু পজ করো তো, মানে ভিডিও পজ করা লাগবে না, স্ক্রিপ্ট পজ করো। আচ্ছা এডিটর সাহেব এটার স্ক্রিপ্টের প্রথম পর্যন্ত যাবে, এটার স্ক্রিপ্ট বাজে ছিল, আমি জাস্ট এড করতেছি, এটা এটার প্রথম দিকে যাবে যে আজকের রাস্তাটা ভীষণ সুন্দর, এই মামা যাবেন আপনি, আমাকে নিয়ে যান বসুন্ধরাতে। হ্যাঁ এটা প্রথমে অ্যাড হবে। হ্যাঁ কাট হবে। দাদা 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 দাদা, যদি কোনো ভয়েস আর্টিস্টের সামনে কোনো মাইক প্রবলেম ক্রিয়েট হয়, মানে মাইকটা নষ্ট হয়ে গেছে, আমি মাইক নিয়ে বললাম, টেস্টিং করলাম ফার্স্টে 1 2 3, মাইক হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। আমি বললাম ইভেন ব্রোকেন টেকনোলজি ক্যান স্টপ মাই ভয়েস। টেকনিশিয়ান এসে ঘুরলো, ভাই কেবল খুললে গেছে। আমি আবার বললাম এটা কোনো সমস্যা না, এটা ক্যারেক্টার ডেভেলপমেন্ট। মানে তখন কেবল ম্যান বলছে যে ভাই কারে নিয়ে আইছেন ভাই, এখানে পরিটাকে নষ্ট হয়ে গেছে, এখানে আমি বলতে আসছি কি কি কথাবার্তা। ইয়া হ্যাঁ কাটো। স্লিপ মোড ভয়েস আর্টিস্ট হলে কি হতো? যদি স্লিপ মোডে থাকে ভয়েস আর্টিস্ট, আমি ঘুমাতে খেলাম, চোখ বন্ধ, হঠাৎ বললাম and now the silence begins, একদম নিস্তব্ধতা। মা এসে বললো ঘুমের মধ্যেও ডায়ালগ বন্ধ কর। আমি আবার ফিসফিস করে বললাম ইভেন ড্রিমস হ্যাভ নারেশন, স্বপ্ন আমার জীবনের এক অংশীদার, মা তুমি চলে যাও। মা বলছে এই ছেলে ভয়েস আর্টিস্ট হয়ে আমার জীবন ধ্বংস করে দিল, কোনো কথা স্বাভাবিকভাবে বলে না। দ্যাটস ইট, এটাই। দেখা হবে নতুন কোনো কবিতাতে। আসসালামু আলাইকুম।